এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। শার্ট ভিজুক না হয় ক্ষতি নেই, কিন্তু এই যে আগুনটা জ্বালিয়ে দিয়ে আপনি যাচ্ছেন, ওটা নেভানোর দায়িত্বটা কার? প্রত্যুত্তরে তেহুকে নিশ্চুপ দেখে নীল ফের বলল, তো সকাল সকাল এইভাবে ঘুম ভাঙানো কারণটা কি জানতে পারি ম্যাডাম? এমনি। নীল বাঁকা হেসে বলল। এমনি নাকি? তার কথার মর্মার্থ বুঝে তেহু কিঞ্চিত রাগান্বিত হওয়ার অভিনয় করে আলতো তাকে ধাক্কা দিয়ে বলল, খুব বেশি কথা বলেন আপনি। আমি তো জাস্ট চেক করছিলাম মিস্টার আপনার ঘুমের ডিপনেস কতটুকু। নীল তেহুর চিবুকটা আলতো করে ধরে ওর দৃষ্টি আটকে দিল নিজের চোখে। তারপর বেশ গাঢ় স্বরে বলল, আমার ডিপনেস চেক করতে যেও না নূর, তল খুঁজে পাবে না। আর শোনো, কয়েকদিনের জন্য যাচ্ছ যাও, কিন্তু ওখানে গিয়ে বেশি চঞ্চল হওয়া চলবে না। মনে থাকে যেন তোমার প্রতিটি শ্বাস আর এই চঞ্চলতাগুলো এখন আমার পার্সোনাল প্রপার্টি। দূরে থাকলেই যে তুমি আমার রেঞ্জ থেকে বাইরে চলে যাবে, সেই ভুল করো না কিন্তু। তেহু ছলে বলে কৌশলে নিজেকে নীলের বন্ধন থেকে মুক্ত করার প্রচেষ্টা চালাচ্ছে। নীল সামান্য অন্যমনস্ক হতে মুহূর্তে সে সুযোগ লোফে নিল তেহু। বন্ধন সামান্য শিথিল হতে তা থেকে চটজলদি নিজেকে ছাড়িয়ে নিল সে। দ্রুত দৌড়ে রুম থেকে বাহির হয়ে যেতে যেতে বলল, হাই নো মিস্টার। তিহুর এমন চঞ্চলতায় উঠে বসে তাকে ধরতে গিয়ে মনে মুচকি হাসল নীল। ঘড়ির কাঁটা সকাল 10টা ছুঁই ছুঁই। জীবনে প্রথমবারের মতো নিজের পৈতৃক ভিটে ফেরার সৌভাগ্য হয়েছে রাফার, তা মাকে নিয়ে সসম্মানে। দিনটা একটু বেশি আনন্দ আর উদ্দীপনা নিয়ে এসেছে তার জন্য। পরনের ম্যাজেন্ডা কালারের গাউনটা 2 হাতের সামান্য উঁচিয়ে উচ্ছ্বসিত হয়ে দোতলার করিডর পেরিয়ে নিচতলার উদ্দেশ্যে যাচ্ছিল সে। সকলের অপেক্ষমান সেখানেই রওনা হবে মুহূর্ত কয়েকের মাঝে। বনহরিণীর মতো রাফার চঞ্চলতা সিঁড়ি দিয়ে দ্রুত ব্যাগে নামতে গিয়ে ঘটল বিপত্তি। ঠিক সেই মুহূর্তে নিহিত নিচ থেকে উপরে উঠছিল। অতর্কিত এই সংঘর্ষে রাফা টাল সামলাতে না পেরে ছিটকে পড়ে যাচ্ছিল পেছনের দিকে। ভয় আর আশঙ্কায় সে চোখ দুটি শক্ত করে বুজে ফেলল। কিন্তু পতন তাকে স্পর্শ করার আগেই 2টি বলিষ্ঠ হাত লতার মতো তাকে জড়িয়ে ধরল। নিহিত পরম আবেশে আর অসীম সতর্কতায় তাকে পতন থেকে রক্ষা করে নিজের বুকের কাছে টেনে নিল। মুহূর্তকালের জন্য সময় যেন থমকে দাঁড়ালো। আর রাফা অনুভব করলো এক নিবিড় আশ্রয়ের স্পর্শ। ধীরে ধীরে চোখের পাতা মেলে নিহিতের চোখের দিকে তাকাতেই রাফার বুকের ভেতরটা কেঁপে উঠল। আর নিজেকে সামলে নিয়ে সে এক চেলতে হাসি ফুটিয়ে বলল, উফ, বাঁচালে। অনেক ধন্যবাদ নিহিত ভাই। রাফা এবার নিজেকে ছাড়িয়ে নিয়ে নিচের দিকে পা বাড়াতে চাইল, কিন্তু নিহিতের হাতের বাঁধন আলগা হলো না। সে রাফার পথ আগলে দাঁড়িয়ে শুধালো, বানের মতো এত লাফালাফি করছিস কেন? আমি না ধরলে এক্ষুনি তো চিৎপটাং হয়ে যেতি। রাফা বিরক্তিতে এক গাদা কথা শোনানোর জন্য উদ্যত হলো নিহিতকে, কিন্তু সে আজকে শপথ করেছে একদমই ঝগড়া করবে না কারো সাথে, বিশেষ করে নিহিতের সাথে। শুভ দিনটাকে কিছুতেই বানচাল হতে দেবে না সে। সেই উদ্দেশ্যেই রাগটুকুকে সর্বগ্রাসে গেলে জোরপূর্বক হেসে চাপল কণ্ঠে সে উত্তর দিল, নিজের বাড়ি যাচ্ছি তো, তাই আর তর সইছে না। বাপ তো এমন করছিস, মনে হচ্ছে বিয়ের পর শ্বশুর বাড়ি যাচ্ছিস। ব্যাপারটা মন্দ বলনি, বয়সটা শ্বশুর বাড়ি যাওয়ারই, কিন্তু বিয়ে দিচ্ছে না। রাফার এমন দুষ্টমিপূর্ণ কথায় নিহিত রেগে গিয়ে বলল, তারপর চিনিস, শখ কত বিয়ে করবে। তোর মতো কানাকে কে বিয়ে করবে শুনি? রাফা মুখ বাঁকিয়ে বলল, তোমার মতো আবালকে যদি বিয়ে করার মানুষ থাকে, তাহলে আমাকেও বিয়ে করার বহুত মানুষ আছে। তাই এখন ছাড়ো আমার পথ, যেতে দাও দ্রুত। সরি, বাট তুই আবাল কাকে বললি? রাফা একবার আশেপাশে তাকালো, পরক্ষণে নিহিতের দিকে তাকিয়ে বলল, এখানে আমরা ব্যতীত কেউ আছে? আর তো কাউকে দেখছি না, তো কথাটা নিজেকে বলবো না নিশ্চয়। নিহিত রেগে বলল, থাপড়িয়ে গাল লাল করে দিব। ভার্সিটি কতগুলো মেয়ের ক্রাশ আমি জানিস। যেগুলো আবাল তারাই তোমার উপর ক্রাশ খায়, এই আবার নতুন কি? বলে সেখান থেকে ছুটে পালালো রাফা। নিহিত তার পিছু করতে গিয়েও থমকালো।
একরাশ বিষণ্ণতা আষ্টে পৃষ্ঠে ধরল তাকে। যখন মনে পড়লো এই ঋণঋণী কণ্ঠস্বর সকাল বিকাল নিয়ম করে আর শুনতে পাবে না সে, হুট করে হৃদযন্ত্রটা মুচুর দিয়ে উঠল তার। বিদায়ের প্রস্তুতিতে নিমগ্ন পুরো ড্রয়িং রুমে বর্তমান ব্যস্ত মধুর আবহ। ব্যাগপত্র সব গোছানো, দরজার কাছে রাখা হয়েছে সারি সারি সুটকেস। বাড়ির প্রত্যেকটা নবীন থেকে প্রবীণ সকলে উপস্থিত এখানে। নফেল হকের উচ্ছ্বাস যেন দৃষ্টিতে ছাড়িয়ে বেরিয়ে আসছে। দীর্ঘ সময় পর নিজের সে করে ফেরার আনন্দ আর একান্ত প্রিয়জনদের সঙ্গে পুনর্মিলনের উত্তেজনা তার চোখে মুখে এক উজ্জ্বল আভা ছড়িয়ে পড়ছে। সকলের প্রস্তুতি সম্পূর্ণ করে অপেক্ষমান আয়োজনের মধ্যমণির। ঠিক তখনই সিঁড়ি দিয়ে তড়িঘড়ি করে নেমে এলো তিহু। তার পিছু পিছু নীল আসছে, বেশ ধীর লয়ে, পকেটে হাত গুজে। তিহুর পরনে ল্যাভেন্ডার কালার গাউন, সঙ্গে চোখ মুখে চঞ্চলতার ছাপ। তারা নামতেই নওশাদ হক ওয়ালিদ খানের উদ্দেশ্যে বললেন, বেলা তো বেশ হয়েছে, তাহলে এবার না হয় আমরা রওনা দিই, কি বলিস? ওয়ালিদ খান সোফা থেকে উঠলেন আর নওশাদ হকের উদ্দেশ্যে বললেন, হ্যাঁ, দেরি করার প্রয়োজন নেই, এমনিতেই আবহাওয়া ভালো না, কখন ঝড় বৃষ্টি শুরু হয় তার থেকে বরং তোরা রওনা দে। আচ্ছা। নওশাদ হক কথাটা বলার ঠিক পর মুহূর্তেই মির্জা সূচনা তিহুর কাছ থেকে সরে নওশাদ হকের উদ্দেশ্যে বললেন, মেয়েটা কিন্তু আমাদের, আপনাদের কাছে গচ্ছিত মাত্র কিছুদিনের জন্য। আশা করছি ঠিকমতো নজর রাখবেন তার। মেয়ের প্রতি মির্জা সূচনার এমন ভালোবাসায় মুগ্ধ হলেন নওশাদ হক। স্মিত হেসে বললেন, ইনশাল্লাহ। প্রবীণদের হাসিতে মুখরিত হলো ড্রয়িং রুম। আর এই মাঝে তিহু এক ঝলক নীলের পানি চাইল। লোকটা এখনো গাম্ভীর্যের সহিত চেয়ে আছে অপরদিকে, পূর্বের ন্যায় এখনো পকেটে পরে রাখা হাত দুটো। তিহুর চপলতা মুহূর্তেই হারিয়ে বিষণ্ণতা গ্রাস করল তাকে। হৃদকুঠুরিতে বিদায় বেদনা তীব্র হলো, তবুও নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টায় মত্ত হলো সে। এদিকে রাফা আর নিহিতের নীরব যুদ্ধ তখনও চলছে। রাফা নিজের ব্যাগটা টেনে নিতে নিতে আলতো করে নিহিতকে শুনিয়ে বলল, যাক, কদিন অন্তত আবাল মার্কা বকুনি থেকে কান দুটো রেহাই পাবে। নিহিত পকেটে হাত দিয়ে অন্যদিকে তাকিয়ে তার ছেলের সুরে বলল, সেম, কদিন অন্তত আরও বাদরামও সহ্য করতে হবে না। সবাই একে একে বাইরের দিকে অগ্রসর হচ্ছে, কিন্তু তিহুর পা দুটো যেন সহসায় মাটির সঙ্গে জুড়ে গেছে। গন্তব্য জানা আছে, তবু গৃহাঙ্গন ছেড়ে যাওয়ার এই মুহূর্তে এক অদ্ভুত দ্বিধা তার মনে দোলা দিয়ে যাচ্ছে। সে একবার থমকে পেছনে ফিরে তাকালো, দেখলো নীল ঠিক আগের মতো স্থির হয়ে দাঁড়িয়ে। হৃদযন্ত্রটা বেগতিক হারে কম্পিত হতে শুরু করলো তিহুর। অস্পষ্ট স্বরে সে বলল, বাই মিস্টার। তিহুর কথাটা নীলের কর্ণগোচর হলেও কিছুই বলল না সে, শুধু নিজের গহীন চোখের সেই তৃষ্ণার্থ চাউনি দিয়ে তিহুকে আগলে রাখলো, যে দৃষ্টিতে মিশে আছে এক বুক রিক্ততা। একে একে ছাড়া হচ্ছে হকদের গাড়িগুলো। কিছুক্ষণের মাঝেই তিহুদের গাড়িও মন্থর গতিতে চলতে শুরু করলো। নামিয়ে রাখা জানালার কাছের উপরে নীলকে ক্রমশ ঝাপসা হতে দেখলো তিহু। ধুলি কণার আড়ালে মানুষটা যখন ক্রমেই মিলে যাচ্ছে, তখন নিস্তব্ধ দুপুরের মেঠো সুরের মতো এক করুণ বিষাদ তিহুর মনকে আচ্ছন্ন করে ফেলছে। আর নীল এক দৃষ্টিতে পথের দিকে চেয়ে রইল যতক্ষণ না গাড়ির শেষ চিহ্নটুকু মিলিয়ে যায়। শূন্য ঘরে বাতাসের হাহাকার নেই, কিন্তু এক রাশ নিস্তব্ধতা যেন তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে দিয়ে গেল। তাদের গাড়িগুলো যখন হক ম্যানশন নামক রাজপ্রাসাদটাকে সম্মুখে এসে বেরোলো, তখন অপরাহ্নের নরম রোদ গাছপালার ফাঁক দিয়ে আলপনা আঁকছে। সকলে ধীর পায়ে গাড়ি থেকে নামতেই কে আর বেলি ফুলের মিশ্র সুবাসে মনটা ভরে উঠল মুহূর্তেই। রাফিন আর রাফা বিমূঢ় দৃষ্টিতে চেয়ে আছে আপন পৈতৃক নিবাসের পানে। ভিটে মাটির গল্প তারা কেবল নফেল হকের কাছে গল্প আকারে শুনে এসেছে। আজ তা চাক্ষুষ করার শিহরণে তাদের শরীরের লোমকূপ যেন দাঁড়িয়ে গেল। বাড়ির সদর দরজায় তখন এক মহোৎসবের আমেজ। নবকুড়িগুলো তিহুকে দেখা মাত্রই দৌড়ে এসে জাপটে ধরেছে। এদিকে রাফিনদের দেখা মাত্রই বাড়ির প্রবীণদের চোখ ছলছল করে উঠল। কতকাল পর এই উঠোনে অপূর্ণতার অবসান হলো। ম্যানশনের ইট পাথরের দেয়ালগুলো যেন আজ প্রাণ ফিরে পেয়েছে। তিহুর দাদা দাদিমা চাচির সহ সকলের রুমে নাড়ার আপ্যায়নে তৎপর হলেন, যেন তাকে এতদিনের জমিয়ে রাখা প্রাপ্য সম্মানটুকু দিতে মগ্ন হয়েছে সকলে। প্রবীণরা যখন রৌশনারাকে নিয়ে তৎপর, ঠিক তখনই পরিবারের নবকুড়িগুলোর সঙ্গে একে একে রাফিন আর রাফাকে পরিচয় করে দিল তিহু।
পরিচয় পর্ব শেষে সকলে একে একে প্রবেশ করলো ম্যানশনের বৃহৎ অন্দর মহলে। রাফিন রাফা হয়তো আজ জীবনে প্রথমবারের মতো উপলব্ধি করছে আপনজনদের ভালোবাসার গভীরতা। দীর্ঘদিনের আধার কাটিয়ে আজ যেন এক নতুন ভোরের সূর্য উদয় হয়েছে হক ম্যানশনের আঙ্গিনায়। নফেল হক আর পরিবারের উত্তরাধিকারীগুলোর দীর্ঘকালীন ভুল বোঝাবুঝি ছাপিয়ে প্রত্যাবর্তনে বাড়ির প্রতিটি ধূলিকণা পর্যন্ত আজ আনন্দে ঝলমল করছে। অনেকদিন পর বাবা আর ছেলের মাঝখানের সে বরফ জমা পাহাড়টা গলে গিয়ে এক পরম শান্তির ধারা নেমে এসেছে পরিবারে। সকালবেলার কাঁচা রোদটা বাগানের শিশির ভেজা ঘাসের উপর মুক্তোর মতো ঝিলিক দিচ্ছে। হাক ম্যানশনের বিশাল আঙ্গিনায় প্রশস্ত বাগানের একপাশে বড় কৃষ্ণচূড়া গাছের ছায়ায় বনভোজনের আসর বসেছে। ভোরের স্নিগ্ধ বাতাসে বকুল ফুলের হালকা মিষ্টি গন্ধ ভেসে আসছে। নীল আকাশটা আজ যেন একটু বেশি পরিষ্কার। বাগানের মাঝখানে বড় শতরঞ্জি বিছানো হয়েছে। একপাশে মাটির উনুনে জ্বলছে আগুন, সেখান থেকেই ধোঁয়া উঠছে কুণ্ডলি পাকিয়ে। ম্যানশনের সুবিশাল কড়াইয়ে ফুটছে সবার প্রিয় কাচ্চি। সেই ঝাল মশলার সুঘ্রাণে পুরো বাগানটা আমোদিত। সমগ্র ম্যানশন যেন মেতেছে এক আনন্দ উৎসবে। বড় বারান্দার ইজি চেয়ারে বসে নুরুজ্জামান হক সাহেব নির্নিমেষ চোখে চেয়ে আছেন বাগানের দিকে। মনের কোণে তৃপ্ততার প্রকাশ পাচ্ছে ঠোঁটের প্রসারিত হাসিতে। নফেল হক, নিহাল হক আর নওশাদ হক পাশে বসে বাবার সাথে নিচু স্বরে কথা বলছেন। বাবা ছেলেদের সেই হাসির রোদ ছড়িয়ে পড়ছে গাছের ডালে বসে থাকা পাখিদের মাঝেও। দীর্ঘদিনের সেই গোমট ভাবটা কেটে গিয়ে বাগানটা আজ যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। চারদিকে শুধু খুশির গুঞ্জন আর পুনর্মিলনের এক আবহ। বাগানের অন্য প্রান্ত তখন বাড়ির নবকুড়িদের কলকাকুলিতে মুখরিত। হক পরিবারের পরবর্তী প্রজন্ম যেন আজ ডানা মেলা প্রজাপতির দল। দীর্ঘদিনের জড়তা কাটিয়ে তারা মেতেছে প্রাণের উৎসবে। সারা তানহা ঘাসের উপর দাপিয়ে বেড়াচ্ছে, আর তিহু চপলতায় সেও যেন আজ এক দুরন্ত কিশোরী। পরনে হালকা বাসন্তী রঙের সুতির থ্রিপিস, চুলে আলগা করে গোজা একটি রক্তলাল কৃষ্ণচূড়া। সে পিহু আর রাফা মিলে ব্যস্ত হয়ে পড়েছে কৃষ্ণচূড়ার ঝরা ফুল দিয়ে মালা কাটতে। তাদের হাসির শব্দে বাগানের কাঠ বিড়ালিগুলো যেন থমকে দাঁড়াচ্ছে। একটু দূরে বড় একটা আম গাছের নিচে বসেছে তরুণদের আড্ডা। তাজহির আর তিহুর বড় ফুপুর ছোট ছেলে তাওহিদ মিলে হাড়িতে আলতো করে কাঠি নাড়ছে আর বড়দের মতো গম্ভীর ভঙ্গিতে রান্নার তদারকি করছে। যদিও তাদের মূল লক্ষ্য হলো কখন পাশ থেকে মাংস সবার আগোচরে মুখে পড়তে পারে। হঠাৎই সব হট্টগোল ছাপিয়ে ভেসে এলো গিটারের তারের ঝংকার। ঘাসের উপর পা ছড়িয়ে বসেছে রাফিন, পাশে বসা তিহুর বড় ফুপুর বড় ছেলে সাজ্জাদ। রাফিনের তার কোলের উপর রাখা গিটারটা সকালের রোদে চিকচিক করছে। রাফিনের আঙুলের ডগায় গিটারের তারগুলো যেন কথা বলে উঠল। এক চেনা সুরের টুংটাং প্রতিধ্বনি ছড়িয়ে পড়ল পুরো হক ম্যানশনে। সকলেই নিজ কাজ বাদ দিয়ে তাকিয়ে আছে রাফিনের দিকে। গিটারের সুরেলা রেশ ধরে ইজি চেয়ার থেকে উঠে দাঁড়ালেন নুরুজ্জামান হক। নাতি নাতনিদের উদ্দেশ্যে তাকালেন, দুহাত বাড়িয়ে হঠাৎ মৃদু আর পুরুত্বের ভারে প্রকম্পিত কণ্ঠে গেয়ে উঠলেন, আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার, খুশির খামে এই দিনটাকে জীবন দিল উপহার। বাবার গলার আওয়াজ পেয়ে নফেল হক, নিহাল হক আর নওশাদ হক তিন ভাই এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন। বাগানের কোণে কোণে ছড়িয়ে থাকা ছোট বড় সবাই একে একে এসে জড়ো হতে লাগলো শতরঞ্জির চারপাশে। তিহু হাতের মলাটা রেখে মন্ত্রমুগ্ধের মতো ছুটে এলো প্রিয় দাদু ভাইয়ের সান্নিধ্যে। রাফিনের গিটারটির রিদমটা তখন একটু বেড়ে গেছে। সাজ্জাদ, তাজহির, তাহিদ, রাফা, সারা, পিহু সকলেই ছুটে আসলো নুরুজ্জামান হকের কাছে। তাকে ঘিরে ধরে সাজ্জাদ, তাজহির, তাহিদ আর রাফিন মিলে ফের সুর তুলল, কিছু কিছু সুখের লগন, চোখে ঝড়ায় খুশির শ্রাবণ, ছুঁয়ে যায় যে মন, ভরে যায় এই জীবন। তাদের কলির শেষ হতে নওশাদ হক, তিহু, রাফা, পিহু তানহার সারাকে বুকে জড়িয়ে গেলেন, যাই বয়ে যায় হৃদয় জুড়ে আজ কত সুখের হাওয়া। নিহাল হক পিছন থেকে গাইলেন, নদীর জলে মিটলো কখন এই মনের যত পাওনা। নফেল হক মেয়েগুলোকে এক প্রকার কেড়ে নিজের বুকে টেনে জড়িয়ে গাইলেন,
ধীরে ধীরে সবার মাঝে নিজেকে আজ পেলাম খুঁজে, ছুঁয়ে যায় আজ এ মন, ভরে যায় এ জীবন। বাড়ির কর্তাগুলো আজ অবাক দৃষ্টিতে চেয়ে দেখছে বাড়ির কর্তাদের এরূপ। যে বাড়িতে প্রায়শই খুন খারাপি সাধারণ ঘটনা, সেই বাড়িতেই এমন দৃষ্টান্ত অত্যন্ত বিরল। আফরোজা আলম শাড়ির আঁচলে চোখ মুছলেন। তো জামান রোশনারা খান আর নিশাত মজুমদার এসে দাঁড়ালেন শাশুড়ি মায়ের পেছনে। নাসরিন হক, আরিন হক আর সাজরিন হকও মনোমুগ্ধ দৃষ্টিতে চেয়ে আছে বাবার দিকে। সকলে প্রাণ ভরে দেখলেন পারিবারিক এমন প্রেমপূর্ণ মেলবন্ধন। নুরুজ্জামান সাহেব ঝাপসা চোখে দেখলেন তার সাজানো বাগানটা আজ সত্যিই পূর্ণ। উনি শেহতাজ চৌধুরী, বাবা ভীষণ বড় ব্যবসায়ী, আর উনি তো বর্তমানে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতা। তুমি জানো না? আফরিনের কথায় রীতিমতো আকাশ থেকে পড়ল মুন্নি। ওই হারে বজ্জাত ছেলে যে কিনা সারাদিন মুন্নির পেছনে লেগে বেড়ায়, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এত ভালো। ব্যাপারটা অবিশ্বাস্যকর মুন্নির জন্য। মুখ কোচকে সে শুধালো, আর ইউ শিওর তুমি সত্যি জানো ওনার সম্পর্কে? ডেফিনেটলি, ইভেন শুধু আমি কেন, এই ভার্সিটির প্রত্যেকটা স্টুডেন্ট ওনার সম্পর্কে অবগত। মুন্নি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। যে ছেলেটাকে সে এতদিন নিছক এক বাঁকাটে বাউন্ডুলে ভেবে এসেছে, তার আড়ালে এমন এক প্রভাবশালী ব্যক্তিত্ব লুকিয়ে আছে, তা ভাবতেই মুন্নির মনের ভেতরটা কেমন উলটপালট হয়ে আসছে। যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না সে। তবে তার বিস্ময়ে কাটবার আগে দূর থেকে আফরিনের এক বান্ধবী উচ্চ স্বরে তাকে ডাকলো। আফরিন ঘড়ির দিকে তাকিয়ে ব্যস্ত হয়ে পড়ল। মুন্নির দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, ছুটি তো অনেক আগেই হয়ে গিয়েছে, আর ভাইয়াও এসে গিয়েছে, আজ আসি। এই বলে আফরিন ভিড়ের মাঝে মিলে গেল। বিশাল চত্বরে মুন্নি এখন একা। তার গাড়িটা আসতে আজও বেশ দেরি করছে। সে ধীর পায়ে গেটের দিকে এগিয়ে চলল। নির্জন পথটুকুতে হাঁটতে হাঁটতে মনের ভেতরের রণক্ষেত্রটাকে সামাল দিতে দিতে আর মনে সে বলে উঠল, আসলে ওই ব্যাডার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, কিন্তু আমি চিনলাম না। ঠিক তখনই পেছন থেকে বাতাসের সাথে ভেসে এলো সে চেনা কণ্ঠস্বর। এক অদ্ভুত স্ল্যাশ আর বিষণ্ণতা মেশানো স্বর। পেছন থেকে কেউ বলে উঠল, সারা দুনিয়া আমাকে চিনলে ম্যাডাম, কেবল আপনিই চিনলেন না। আর না তো একবার ফিরে তাকাবার প্রয়োজন বোধ করলেন। মুন্নি চমকে ফিরে তাকালো। সঙ্গে সঙ্গে দৃষ্টিগত হলো দীর্ঘদেহী সুদর্শন শেহতাজ। রোদেলা দুপুরে শেহতাজের অভাবটা আজ যেন একটু বেশি প্রখর দেখাচ্ছে। মুন্নি তার প্রশংসা করতে গিয়েও থামকালো। মুখ বাঁকিয়ে বলল, শুধু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো হলেই তো মানুষ ভালো হয় না। আপনি হলেন আপনার পরিবারের বাউন্ডুলে আর বখাটে সন্তান। সো আপনাকে চেনার মতো নষ্ট করার সময় আমার হাতে নেই। শেহতাজ এতক্ষণ সামান্য সিরিয়াস থাকলেও মুন্নির বলা কথাটাতে মুহূর্তে গতানুগতিক পরিচিত ভঙ্গিমায় ফিরে এসে বলল, তা সময় নষ্ট করবে কেন? এসবে সময় নষ্ট করলে বাংলা সিরিয়ালের কুটনি নায়িকার মতো কেমন করে হবে? যাও যাও, বাংলা সিরিয়াল দেখো যাও। ইউ। তার কথায় মুন্নি রেগে গিয়ে তার দিকে তেড়ে যেতে গিয়েও থামলো। একটা তপ্ত নিঃশ্বাস ফেলে দ্রুত পা চালালো। হনহনি হাঁটা দিল সামনের দিকে। রাগে মাথার ভেতরটা তখন ঝনঝন করছে। তবে শেহতাজ ও নাছুর বান্দা। সে খানিকটা দূরত্ব বজায় রেখে নির্লিপ্ত ভঙ্গিতে মুন্নির পিছু পিছু হাঁটতে লাগলো। বিশ্ববিদ্যালয় চত্বর দেখে কিছুটা দূরের এই দিকটা নির্জন। রোদের তেজ কমে সে চারদিকে কেমন একটা গুমট স্তব্ধতা। মুন্নি দ্রুত পায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই পথের ধারে দাঁড়িয়ে থাকা 3-4টি বাখাটে যুবক তার পথ আগলে দাঁড়ালো। বিচ্ছিরি গরনের ছেলেগুলোর চোখে মুখে এক অদ্ভুত ঘৃণ্য লালসতা। তাদের মধ্য থেকে একজন নোংরা হাসি হেসে বলল, কি গো সুন্দরী, এত তারা কিসের? আমাদের সাথে একটু সময় কাটালে হয় না? এতক্ষণ আগ্নেয়গিরির অগ্নুৎপাতের উত্তপ্ত লাভা বিদ্যমান মুন্নির বুকের ভেতরটা মুহূর্তেই হিমশীতল বরফের ছোঁয়ায় ঠান্ডায় জমাটবদ্ধ হলো যেন। সে কাঁপা কাঁপা স্বরে বলল, পচ্ছাউন বলছি, ভালো হবে না কিন্তু। অন্যজন আরও এক ধাপ এগিয়ে সে মুন্নির ওড়নার ঘোর ধরার চেষ্টা করলো। মুন্নি আর্তনাদ করে পেছাতে গিয়ে হুচট খেলো। জনশূন্য রাস্তাটাতে নিজের বিপন্নতা দেখে তার চোখের কোণে জল জমে উঠল। ঠিক যখন বাখাটেদের একজন তার হাত ধরার জন্য উদ্যত হলো, তখনই যেন তীব্র ঘূর্ণির ব্যাগের শ্রেথায় এক রুদ্রমূর্তির আবির্ভাব ঘটল।
বাখাটের হাত মনির অবয়ব ছোঁয়ার আগেই শেহতাজের সুঠাম হাতের এক প্রচণ্ড থাবড়া আছড়ে পড়ল তার গালে। পরক্ষণে শেহতাজ বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল তাদের উপর। তার প্রতিটি আঘাত ছিল নির্ভুল আর তীব্র। কয়েক মুহূর্তের ধস্তাধস্তিতে বাঘাটেরা নাস্তানাবুদ। শেহতাজের ক্ষিপ্ত বাঘের ন্যায় হিংস্রতায় তারা প্রাণ ভয়ে যে যেদিকে পারল চম্পট দিল। ধুলো বালি ছেড়ে শেহতাজ ঘুরে দাঁড়ালো। তার উদ্যত চুলগুলো কপালে এসে পড়েছে, নিঃশ্বাস বইছে দ্রুত। মুন্নি তখনও পাথরের মতো দাঁড়িয়ে কাঁপছে। শেহতাজ তার খুব কাছে এসে শান্ত কিন্তু গম্ভীর স্বরে বলল, বললাম না মিস অ্যারোগেন্ট, সবাইকে চেনা যায় কিন্তু আমাকে চেনা অত সহজ না। এখন ভয় না পেয়ে গাড়িতে গিয়ে বসুন, যান। মুন্নি কথা বলতে পারল না। তার অভিমানী মনের সমস্ত দেয়াল যেন এক নিমিষে ধূলিসাৎ হয়ে গেল। এই বাখাটে বাউন্ডুলে ছেলেটার বুকের ভেতর যে এমন এক অতন্দ্র প্রহরী লুকিয়ে আছে তা সে কল্পনা করেনি। এক অজানা ভালো লাগার আবেশে তার হৃদস্পন্দন থমকে গেল। শেহতাজের এই বীরত্বের দিকে চেয়ে মুন্নির মনের মণিকোঠায় এক নতুন অনুভূতির অঙ্কুরোদম হলো বোধহয়, যার নাম সে দিতে পারছে না, কিন্তু সেই মুগ্ধতা তাকে ইতিমধ্যে আচ্ছন্ন করে ফেলেছে। এদিকে মুন্নির এমন দৃষ্টিতে তার চোখের সামনে ধরে বাজে শেহতাজ বলল, হোয়াট হ্যাপেন মিস, ক্রাশ খেলেন নাকি? মুন্নির ধ্যান ভাঙতে দৃষ্টি সরিয়ে অন্যদিকে তাকালো সে। তাকে এমন অস্বস্তিতে দেখে মুচকি হাসল শেহতাজ। কেটে যাওয়া হাতটার দিকে চেয়ে বলল, যান গিয়ে ভিতরে বসুন, এভাবে তাকানোর কিছু নেই। আফটার অল আমি তো পরিবারের বখাটে ছেলে। মুন্নি কিছু বলতে গিয়েও থামলো, অগ্রসর হলো গাড়ির দিকে। এদিকে সে দুপা বাড়াতেই পেছন থেকে শেহতাজ নিজের কেটে যাওয়া হাতের দিকে তাকিয়ে আনমনে বলল, তোর আর কি? বিভিন্ন সিনেমা দেখতাম নায়িকাকে বাঁচানোর সময় নায়কের হাত কেটে গেলে নায়কে ওড়না ছেড়ে নায়কের হাতে বেঁধে দিত। আহ, কি দারুণ ছিল মোমেন্টগুলো। আমি তো বারবার টেনে টেনে দেখতাম। তোর কপালে তো নেই রে শেহতাজ। চলতে চলতে থেমে গেল মুন্নির পা জোড়া। সে খুব ভালো করে বুঝতে পারলো শেহতাজ তাকে খুঁটা দিতে কথাগুলো বলেছে। সে মুখ কুচকে শেহতাজের দিকে ফিরতেই শেহতাজ বোকা হেসে বলল, ওভাবে তাকাবেন না ম্যাডাম, আমার কিডনিতে জ্বর আসে। শেহতাজের ঠাট্টা শুনে মুন্নি একবার আর চোখে তার রক্তাক্ত হাতের দিকে তাকালো। বুকের ভেতরটা কেমন করে উঠল তার, কিন্তু বাইরের কঠিন আবরণটা ভাঙল না। শেহতাজের বিড়বিড় করা আফসোসগুলো কানে গেলেও সে কোনো উত্তর না দিয়ে ধীরে পায়ে গাড়ির দিকে এগিয়ে গেল। শেহতাজও একটা লম্বা নিঃশ্বাস ফেলে ড্রাইভিং সিটে গিয়ে বসলো। সারাটা পথ নিস্তব্ধতা। শেহতাজ ড্রাইভ করেছে ঠিকই, কিন্তু আর চোখের সম্মুখের লুকিং গ্লাসে মুন্নির ভাবলেশহীন মুখটা দেখে চলেছে বারংবার। মুন্নি জানালার বাইরে তাকিয়ে তার মনে তখন শেহতাজের সেই রুদ্র মূর্তি আর তার পরের অসংলগ্ন কথাগুলো ঘুরপাক খাচ্ছে। গাড়িটা এসে থামলো খানমহল থেকে কিছুটা দূরত্বে। মুন্নি কিছুক্ষণ আগেই বলে রেখেছিল ওই খানটায় থামানোর কথা, তাই গন্তব্যে পৌঁছাতেই সে নিঃশব্দে নেমে পড়ল। একবার ফিরেও তাকালো না সে। শেহতাজ স্টিয়ারিংয়ে হাত রেখে খানিকটা হতাশ হয়ে নিজের মনে গজগজ করে উঠল, বাপরে, মেয়ে তো নয় যেন বোমা মেরেছি। এত বড় বিপদ থেকে বাঁচালাম, একটা ধন্যবাদ পর্যন্ত দিল না। কি অকৃতজ্ঞ করে বাবা। শেহতাজ যখন গাড়ি স্টার্ট দিতে যাবে ঠিক তখনই দেখলো মুন্নি ফিরে আসছে তার জানালার কাছে। শেহতাজ হকচুকে গেল, মনে মনে ভাবলো, সর্বনাশ, অস্ফুট স্বরে বলা কথাগুলো আবার শুনে ফেলো নাকি? এবার নির্ঘাত ঝাড়ু পেটা করবে। খতম শেহতাজ, টাটা বাই বাই। মুন্নি জানালার কাছে সে স্থির হয়ে দাঁড়ালো। শেহতাজ থতমত খেয়ে বলল, কি হলো, কিছু ফেলে গিয়েছেন নাকি? মুন্নি কিছুক্ষণ শেহতাজের চোখের দিকে তাকিয়ে থেকে হুট করে নিচু স্বরে বলল, ধন্যবাদ। শেহতাজ যেন নিজের কানকে বিশ্বাস করতে পারল না। সে হাঁ করে তাকিয়ে থাকতে মুন্নি আবার বলল, আর সিনেমার নায়িকাদের মতো ওনার আঁচল ছিঁড়ে হাতে বেঁধে দেওয়ার এটা শুধু সিনেমাতেই মানায়, বরং বাস্তবে এতে ইনফেকশন পরিমাণ বেড়ে যায়। আর তথাকথিত ওনার আঁচল ছিঁড়ে লাগিয়ে দিলেই যদি সেরে যেত তাহলে মানুষ কষ্ট করে অ্যান্টিসেপটিক ইউজ করতো না। সেটাই হোক, বাড়ি গিয়ে ফার্স্ট এইড করবেন দ্রুত। কথাগুলো এক নাগারে বলে মুন্নি দ্রুত বাড়ির ভেতরে ঢুকে গেল। শেহতাজ স্তব্ধ হয়ে বসে রইল কিছুক্ষণ। তার ঠোঁটের কোণে তখন এক চিলতে চওড়া হাসি। নিজের ব্যান্ডেজহীন হাতটার দিকে তাকিয়ে সে হাসল। হুটহাট বলল, আপনার আঁচল না হোক, এই ইনডাইরেক্ট যত্নটুকু কি কোনো ওষুধের চেয়ে কম?
নিস্তব্ধ নিশির মাঝে ভেসে আসা রজনীগন্ধার ঘ্রাণ বত মোহনীয়, সে সঙ্গে গোলাপের তোড়াগুলো বেশ সতেজ লাগছে নীলের হাতে। এক বদ অভ্যাস তৈরি হয়েছে তার, প্রতি রাতে তিহুর পছন্দের আইসক্রিম, চকলেট আর গোলাপের তোড়া আনা। আজকেও গতানুগতিক অভ্যাসবশত সেই একই ভুলটা করে বসেছে সে, যদিও আজ ফিরেছে বেশ রাত করে। ঘড়ির কাঁটায় 12:30 বিদ্যমান। আগোছালো কক্ষে আগোছালো নীল, যে মানুষটা সারাক্ষণ পরিপাটি থাকতে পছন্দ করে, এমনকি তিহুর বেশিরভাগ জিনিসগুলো সেই গুছিয়ে রাখে, আজ সে বড্ড অগোছালো। ফাঁকা কক্ষে শ্বাসরুদ্ধ হয়ে আসছে তার, যেন বিরক্তিতে কপালে দলা পাকালো। হাতের মধ্যমা আর তর্জনী আঙ্গুল দিয়ে সর্বোচ্চ ব্যাগে কপালে স্লাইড করতে করতে সে এক ঝলক মুঠোফোনটার দিকে তাকালো। পরক্ষণে কিছু একটা ভেবে কল লাগালো আমার এই লোকেশন নামে সেভ করা নাম্বারটাতে। নিস্তব্ধ রজনী, ঘুমন্ত চারিধার। হঠাৎই রিসিভ হলো কলটা। মিস্টার পলিটিশিয়ান। ভেসে আসা ঘুম জড়ানো মেয়েলের ঋণঋণে প্রশ্নবোধক কণ্ঠটায় হৃদয়ে অদ্ভুত উচ্চাটন শুরু হলো নীলের। সমধ্বনি কণ্ঠে চিরপরিচিত ভরাট স্বরে সে ডেকে বলল, নূর। তিহু ঘুম ভেঙে উঠে বসলো বিছানায়। টেবিল ল্যাম্পের নিয়ন আলোয় বিশাল কক্ষটা মোহনীয় দেখাচ্ছে। তিহু সরে কণ্ঠে বলল, ঘুমিয়েছিলে? হুম খেয়েছো রাতে? হুম ডিস্টার্ব করছি? হুম বারংবার হুম বলতে বলতে না চাইতে এবার হুম বলে ফেলছে তিহু। তৎক্ষণাৎ মাথা ঝাঁকিয়ে সে বলল, এই না না না। তিহুর এমন কাণ্ডে মৃদু হাসল নীল। মিস করছেন ম্যাডাম? হুম তা একটু করছি। একটু না, অনেক চাই। নীল মুচকি হেসে বলল, চলে আসবো? পারলে আসুন। চ্যালেঞ্জ করছেন? না তো। আই মিস ইউ এ লট অর্কিড। নীলের কণ্ঠটায় যেন এক অজানা আকুলতা। তিহুর হৃদয়ে অজানা শিহরণ বয়ে গেল মুহূর্তেই। আনমনে সে বলল, আমি এমন কে মিস্টার যার জন্য আপনার এতটা অস্থিরতা? নীল ভরাট কণ্ঠে বলল, জানতে চাও কে তুমি? হুম। নীল আনমনেই মুচকি হাসল। নিস্তব্ধতা ছেড়ে হঠাৎই গিয়ে উঠল, आँखों की नमी है तू, सब है पर कमी है तू, मेरी जिंदगी है तू। 90 দিনের সূচনা। দেখতে দেখতে 3টে দিন মহাকালের গর্ভে বিলীন হয়ে গেছে। উড়াল মেঘের ভেলায় সবার ফের সময় যেন আজ বড় বেশি চঞ্চল। নীল আর তিহুর পরিণয় লগ্ন যত এগিয়ে আসছে, অন্দরমহলের ততই বাড়ছে উৎসবের সমারোহ আর তোড়জোড়। যদিও তাদের গহনা থেকে শুরু করে পায়ের জুতা অব্দি সব কিছুই বিশেষ অনুক্রমে তৈরি করা হচ্ছে, তবু হলুদের সাজসজ্জাটুকু তারা নিজেদের মনের মাধুরী মিশিয়ে কেনাকাটা করবে বলে স্থির করেছে। সেই উদ্দেশ্যেই আজ নবীনের দল এক অপূর্ব উন্মাদনায় মেতে উঠেছে। গন্তব্য খুলনার সবচাইতে অভিজাত শপিং কমপ্লেক্স। 2খানা গাড়ি বোঝায় একরাশ উচ্ছল তারুণ্য আর কোলাহল। এক গাড়িতে তিহু, পিহু, রাফা, সারা আর তানহা, যাদের হাসাহাসি আর নিরন্তর জল্পনা কল্পনার তরুণী বাইছে রাউফিন। অন্য গাড়িতে সাজ্জাদ, তাজহির আর তাওহিদের দল। আর বয়োজ্যেষ্ঠদের নিয়ে চলছে বাকি গাড়িগুলো। বয়োজ্যেষ্ঠ বলতে তিহুর কাকি আর ফুফুরা। শপিং কমপ্লেক্সের সম্মুখে পৌঁছাতেই এক ঝলক আধুনিকতার আভিজাত্যেও চোখ ধাঁধে দিল তাদের। বিশাল সেই কাচের তোরণ যেন নাগরিক সভ্যতার এক রাজকীয় দর্পণ। ভেতরে প্রবেশ করতে শীতাতপ নিয়ন্ত্রিত স্নিগ্ধ পরশ শ্রান্ত শরীরে প্রশান্তি এনে দেয়। চারদিকে সুনিপুণ আলোকসজ্জায় খেলা স্বচ্ছ কাচের আবরণে সাজানো বিপণীগুলোতে রেশমি বস্ত্রের কারুকাজ আর অলঙ্কারের দুটি মিলেমিশে এক মায়াবী জগতের সৃষ্টি করেছে। মার্বেল পাথরের মসৃণ মেঝেগুলোর তরুণ দলের পদধ্বনি আর গুঞ্জনে চারপাশ মুখরিত। উপরে তাকালে মনে হয় যেন তারার মেলা বসেছে। অগণিত ঝাড়বাতির আলোয় কৃত্রিম দিন নেমে এসেছে সেখানে। কোথাও সুগন্ধির মৃদু ঘ্রাণ বাতাসের সাথে মিশে এক উদাসীন আবেশ তৈরি করছে, তো কোথাও রকমারি সওদার পসরা সাজিয়ে বসে আছে আধুনিক জৌলুস। ব্যস্ত মানুষের আনাগোনা আর রঙিন বিপণীগুলোর ভিড়ে তিহুদের সেই তারণ্যের মেলা যেন এক বসন্তের সজীবতা নিয়ে এসেছে। পরিচিত এক বিপণী বিতানের ভেতরে প্রবেশ করলো তারা। বিশাল কক্ষের চারিদিকে দেয়াল জোড়া আয়নায় নিজেদের প্রতিবিম্বের মিছিল। মাথার উপর ঝোলানো ঝাড়বাতির আলো রেশমি শাড়ির জমিনে পড়ে হীরের টুকরোর মতো ঝিকমিক করছে।
পিহু, রাফা, সারা সবাই মিলে মেতে উঠল সে রেশমি সমুদ্রের মাঝে। কেউ তসরের স্নিগ্ধতা ছুঁয়ে দেখছে, কেউ বা জামদানির সূক্ষ্ম জালের বুননে হারিয়ে যাচ্ছে। চারিদিকে রঙের মেলা। বাসন্তী, কাঁচা হলুদ আর কমলা রঙের সে বসনগুলোর মাঝে যেন অকাল বসন্তের ছোঁয়া লেগেছে। মেয়েদের কল কাকলিতে সে গাম্ভীর্যপূর্ণ বিপণীটি হঠাৎ জীবন্ত হয়ে উঠল। হাতে হাত মিলিয়ে তারা এক একটি শাড়ি গায়ে জড়িয়ে আয়নার সামনে দাঁড়াচ্ছে আর খুনসুটিতে মেতে উঠছে। এরই মাঝে চলল আলোকচিত্রের উৎসব। মুঠোফোনের ক্যামেরায় একের পর এক ফ্রেম বন্দি হতে লাগলো তাদের সেই উচ্ছল মুহূর্তগুলো। তবে এত সব কোলাহলের মাঝেও তিহু শান্ত হয়ে বসে আছে। সবার আলোকে সে নিজের পছন্দের একটি হলুদ রঙের জমকালো শাড়ি গায়ে জড়িয়ে আয়নার এক কোণে গিয়ে দাঁড়ালো। তার লাজুক হাসির আভাস শাড়ির রঙের সাথে মিলে এক অপূর্ব দ্যুতি ছড়াচ্ছে। সে দ্রুত ফোনটি বের করলো। কাপা কাপা হাতে একটি আলোকচিত্র তুলে পাঠিয়ে দিল প্রিয় মানবটির ঠিকানায়। ছোট করে লিখলো, দেখুন তো মিস্টার, বউ বউ লাগছে। অপর প্রান্তের প্রত্যুত্তরের অপেক্ষায় তখন তিহুর হৃদয় টিপ টিপ। পাকামি করে মেসেজ তো পাঠিয়েছে, কিন্তু উত্তর কি পাবে? এসব ভাবতে ভাবতেই হঠাৎই সে দেখলো মেসেজের রিপ্লাই না দিয়ে সরাসরি ফোন দিয়েছে নীল। কিছুটা অপ্রস্তুত হয়ে উঠল তিহু। বিস্মিত দৃষ্টিতে একবার ফোন পরক্ষণেই আশেপাশে তাকালো। সকলে যে যার মতো ব্যস্ত থাকায় চটজলদি সেখান থেকে সরে গিয়ে ফোনটা রিসিভ করলো সে। সঙ্গে সঙ্গেই ভেসে আসলো গভীর পৌরুষ কণ্ঠস্বর। বউ সেজেছেন ম্যাডাম? তিহু লাজুক হাসলো। ক্ষণকাল পর আনমনে বলল, আপনার বউ। তিহুর কথাটা যেন নীলের মরুভূমির ন্যায়ের ধুধু মনখানাতে এক পশলা শ্রাবণের অমুক বর্ষণের ন্যায় পতিত হলো। জিজ্ঞাসা পুলকিত কণ্ঠে সে বলল, কি বললেন? আবার বলুন, শুনতে পাইনি। তিহু খুব করে বুঝলো নীলের এমন কথার কারণ। লজ্জায় কণ্ঠস্বর আড়ষ্ট হয়ে আসতে চাইলেও তার সামাল দিয়ে তিহু ফের বলল, আপনার বউ। নীল চোখ বুঝে নিল আবেশে। বুকের বাপাশে হাত রেখে গভীর শ্বাস ত্যাগ করলো। ফোনের ওপাশ থেকে তিহুর সে আধু লাজুক কণ্ঠের স্বীকারোক্তি, আপনার বউ, শব্দ দুটো যেন তীরের মতো বেঁধলেও তার হৃদয়। সে মৃদু হেসে গলার স্বর কিছুটা নিচু করে বলল, ইউ নো হোয়াট, মাই অর্কিড, ইউ জাস্ট মেড মাই ওয়ার্ল্ড স্টপ ফর এ সেকেন্ড, অ্যান্ড ড্যাম আই এম ফলিং ফর ইউ অল ওভার অ্যাগেইন। তিহু লাজুক ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে কলের অপর প্রান্তে। এদিকে কেবিনে নীলের ক্লায়েন্টগুলো হতবাক দৃষ্টিতে চেয়ে আছে বারান্দায় দাঁড়িয়ে থাকা নীলের দিকে। আসলে নীল এতক্ষণ অফিসের কনফারেন্স রুমে ছিল। সামনে বসেছিল একদল বিদেশি ডেলিগেট। কিন্তু তিহুর মেসেজ দেখা মাত্রই সে কোনো কিছুর পরোয়া না করে শতান উঠে দাঁড়িয়ে বারান্দায় চলে এসেছে। ক্লায়েন্টরা জানতো দেশীয় ব্যবসায়ীদের মধ্যে সবচেয়ে তরুণ আর দায়িত্ববান ব্যবসায়ী নীল, যিনি একা হাতে রাজনীতি আর পারিবারিক ব্যবসা সামলাচ্ছেন। অথচ আজ কোটি টাকার দামের একটা প্রজেক্ট এর মিটিং ছেড়ে হুট করে তার এমন বাইরে চলে যাওয়া বড় বেমানান ঠেকছে তাদের কাছে। ডেলিগেটদের মধ্যে মৃদু গুঞ্জন শুরু হয়েছে। তাদেরই একজন বেশ বিরক্ত হয়ে আয়াজকে উদ্দেশ্য করে নিচু স্বরে বলল, এক্সকিউজ মি মিস্টার ওয়াজ, কি ঠিক আছেন? মিটিংটা কিন্তু খুব ক্রিটিক্যাল, আপনি কি একটু তাকে ডেকে আনতে পারবেন? আয়াজ কাছের দেওয়ালের ওপাশে দাঁড়িয়ে থাকা নীলের দিকে তাকালো। নীল তখন ফোনের ওপাশে তিহুর কোনো এক কথায় হালকা হাসছে, যে হাসিটা আয়াজ খুব কমই নীলকে হাসতে দেখেছে। সে মুচকি হেসে ক্লায়েন্টের দিকে তাকিয়ে মাথা নেড়ে বলল, দুঃখিত মিস্টার মিথ, এই মুহূর্তে স্যারকে ডাকার মতো সাহস আমার অন্তত নেই। স্যার এখন এমন একজনের সাথে কথা বলছে যার কাছে এই কয়েক কোটি টাকার প্রজেক্ট নেহাতি তুচ্ছ। সোজা কথায় বলতে গেলে তিনি এখন তার পৃথিবীর সাথে কথা বলছে, আর স্যার যখন তার পৃথিবীর পদক্ষেপ থাকে তখন স্বয়ং সৃষ্টিকর্তা ছাড়া তাকে সেখান থেকে নামানো সাধ্য কারো নেই। ডাকলে তিনি আসবেন তো নাই, উল্টে মাঝখান থেকে আমার চাকরিটা নিতে পারবেন। আয়াজের কথা শুনে ক্লায়েন্টরা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো স্তব্ধ হয়ে। নীলের মতন দায়িত্বপরায়ণ আর গুরুগম্ভীর একটা মানুষও সামান্য একটা নোটিফিকেশনের দরুন এতটা লক্ষ্যভ্রষ্ট হয়ে ছুটতে পারে সেটা হয়তো তাদের জানা ছিল না। এদিকে তাদের এমন গুঞ্জন হার নীলের তিহুতে মগ্ন থাকতে দেখে আয়াজ মনে মনে বলল, স্যার, প্রেমে পড়লে পুরো দুনিয়া ভুলে যেতে পারেন,
সেটা আপনাকে আজ না দেখলে হয়তো কখনো বিশ্বাস হতো না আমার। এদিকে দেহু ফোনের ওপাশ থেকেই বুঝতে পারলো আশেপাশে বিদেশি মানুষের গলার আওয়াজ আর আয়াজের মিনতি মাখা কথা। সে তৎক্ষণাৎ বুঝতে পারলো নীল কোনো গুরুত্বপূর্ণ কাজের মাঝে আছে। দেহুর গলার স্বরে হঠাৎই শাসনের সুর নামলো। সে একটু গম্ভীর হয়ে বলল, মিস্টার পলিটিশিয়ান, আপনি কি মিটিং ছেড়ে আমার সাথে কথা বলছেন? এটা একদম ঠিক না। আমি জানি আপনি খুব ইম্পর্ট্যান্ট কোনো ক্লায়েন্টের সাথে ছিলেন। এক্ষুনি ফোনে রাখুন আর ভেতরে যান। যতক্ষণ না মিটিং শেষ হচ্ছে ততক্ষণ আমার সাথে আর একটা কথাও বলবেন না। যান বলছি। আপনার থেকে বেশি ইম্পর্ট্যান্ট নয়। উফ মিস্টার, আপনি বড্ড কথা বলেন। যান, গিয়ে নিজের কাজ করুন। নীল একটু অবাক হয়ে হাসলো। দেহুর এই ছোট ছোট অধিকার খাটানো শাসনগুলো তার ভীষণ প্রিয়। সে আর কথা না বাড়িয়ে বলল, ওকে মাই লেডি, আপনার নির্দেশ শিরোধার্য। তবে মিটিং শেষ করেই কিন্তু আমি আসছি। ফোন রেখে দেহু যখন ফিরে এলো তখনই তার চোখ গেল প্রবেশদ্বারের দিকে। তার বিস্ময়ের সীমা রইল না যখন দেখলো সেখানে মাহা রিশাদ দাঁড়িয়ে। সে কিছুটা পুলক দীপ্ত কণ্ঠে তাদের দুজনের উদ্দেশ্যে বলল, তোরা আর এখানে? মাহা রিশাদ একে অন্যের সাথে দৃষ্টি বিনিময় করলো। ঠিক যতটা দেহুকে চমকে দেবে ভেবেছিল ততটাই চমকে গিয়েছে তাদের প্রিয় সখী। তারা দুজনেই এবার দেহুর দিকে চেয়ে বলল, সারপ্রাইজ মিসেস ওয়াহাজ খান। মাহা রিশাদকে এই ব্যস্ততার মাঝে দেখে তিহুর মনটা খুশিতে ভরে উঠল। বলা বাহুল্য তাদের দুজনকেই খুব মিস করছিল সে। এদিকে পিহু রাফার সারাও এখন মাহাকে পেয়ে যেন নতুন করে আড্ডার রসদ খুঁজে পেয়েছে। আর রিশাদ যোগ হলো রাফিনদের দলে। অন্যদিকে নীল কনফারেন্স রুমে ফিরে আসতেই আয়াজ হাফ ছেড়ে বাঁচল। নীল আবার তার আগের পার্শ্বদারি গাম্ভীর্য নিয়ে নিজের আসনে বসল। মিটিংয়ের শেষের দিকে মিস্টার স্মিথ কৌতূহল সামলাতে না পেরে হেসে জিজ্ঞেস করলেন, মিস্টার ওয়াজ, কিছু মনে করবেন না, কিন্তু মাঝপথে আপনার ওইভাবে চলে যাওয়াটা আমাদের বেশ অবাক করেছে। তখন কি এমন হয়েছিল যে আপনাকে যেতে হলো? নীল ল্যাপটপটা বন্ধ করতে করতে মিস্টার স্মিথের দিকে তাকালো। তার চোখে তখনও তিহুর সে লাজুক কণ্ঠের রেশ। সে অত্যন্ত শান্ত অথচ গম্ভীর স্বরে উত্তর দিল, আসলে তখন 1 সেকেন্ডের জন্য আমার পুরো দুনিয়াটা থমকে গিয়েছিল। তার এক টুকরো হাসির মূল্য আমার কাছে বহুগুণ বড়। তাই মাত্র এই কয়েক কোটি টাকার চুক্তির জন্য আমি আমার দুনিয়াটাকে থমকে রাখতে পারি না নিশ্চয়ই। নীলের মুখে এমন নিখাত প্রেমের কথা শুনে পুরো কনফারেন্স রুম মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তাদের মধ্য থেকে একজন বলল, আই থিঙ্ক দ্য লেডি ইজ ভেরি লাকি। নীল তীব্র বিরোধিতা জানিয়ে বলল, নো, আই এম লাকি বিকজ আই হ্যাভ হার। কেনাকাটা প্রায় শেষ পর্যায়ে। সকলের পছন্দের জিনিসপত্র ক্রয় করেছে ইচ্ছা মতো। একে একে প্রস্থানের সময় হচ্ছে। সকলে বেরিয়ে যেতে মাহা পা বাড়াতে গেলেই রাউফিন আটকালো তার পথ। মাহা আশেপাশে তাকে ভ্রুকুচকে বলল, হোয়াটস রং রাউফিন, এভাবে পথ আটকে দাঁড়ালে কেন? পুরোটাই তো রং লাভ লাইন, তোমার জন্যই তো কিছু কেনাকাটা করা হলো না। মাহা ভ্রুকুচকে বলল, আন্টিরা তো কিনলো আমাদের সবার জন্য। কিন্তু আমি তো কিনিনি লাভ লাইন। উফ রাউফিন, শরত ঢং করার সময় নেই এখন। মাহা যখন বেশ বিরক্তিতে রাউফিনের কথাগুলোর জবাব দিচ্ছে তখনই ভেসে আসলো তেহুর ছোট চাচি নিশাত মজুমদারের কণ্ঠস্বর। মাহামা, তোমরা যাবে না? মাহা তার দিকে তাকিয়ে প্রত্যুত্তরে কিছু বলার আগে রাউফিন তার মুখের কথা এক প্রকার কেড়ে নিয়ে বলল, কাকিমণি, তোমরা এগো, আমরা আসছি। নিশাত মজুমদার বরাবরই বাড়ির নবীনগুলোর সাথে একটু বেশি বন্ধুত্বপূর্ণ। সামান্য ইশারাতেই তিনি বুঝলেন রাউফিনের কথার মানে। তিনি মুচকি হেসে প্রস্থান করলেন। এদিকে তিনি চলে গেলেও সেখানে উপস্থিত হলো বাড়ির নবকুড়িগুলো। রাফিন মাহাকে নিয়ে খুশি মনে সামনের দিকে যেতে গিয়েও তাদের দেখে থামলো। রাফা দাঁত কেলিয়ে হাসছে। রাফিন বিরক্ত কণ্ঠে বলল, তোরা? তাজহির বরাবরের ন্যায় দুষ্টু কণ্ঠে বলল, কাকে আম্মু তোমার উপর নজর রাখতে বলেছে। রাফিন ভ্রু কুচকে বলল, তোদের কাকি আম্মুকে গিয়ে বল আমার উপর নজর রাখা লাগবে না। ভাইয়া, তা তো হবে না। ততক্ষণে সেখানে তিহু এসে হাজির। মাহা লাজুক হেসে সবাইকে নিয়ে এগিয়ে চললেও বিরক্তিতে মুখ কুচকে রাখলেও রাউফিন। আর তার অমন বাংলার পাঁচের মতো মুখে শব্দ করে হেসে উঠল সবগুলো।
শপিং কমপ্লেক্সের কাছেই দি রয়্যাল ডাইন রেস্তোরাঁ। ঝকঝকে আধুনিক আসবাব আর মৃদু ধ্রুপদী সঙ্গীতের মূর্ছনায় চারপাশটা বেশ আভিজাত্যপূর্ণ। কেনাকাটা বিপুল। ক্লান্তি মেটাতে সবাই প্রবেশ করেছে এখানে। এক বড় টেবিল ঘিরে বসল সবাই। তিহু, মাহা, রাফিন, রিশাদ আর বাকি সব ছোটরা মেনু কার্ড নিয়ে কাড়াকাড়ি আর পছন্দের খাবারের ফরমাশ দিতে দিতে আড্ডা জমে উঠল তুঙ্গে। মাঝে মাঝে হাসির রোল উঠছে টেবিল জুড়ে। রাফিন আর মাহার মধ্যকার খুনসুটি থামার নাম নেই। তিহু শান্ত হয়ে সবার কাণ্ড দেখছিল আর মৃদু হাসছিল। ঠিক সেই সময় তার মুঠোফোনটি সশব্দে বেজে উঠল। স্ক্রিনে এক অপরিচিত নম্বর দেখে তিহু ভ্রু কুচকালো। প্রথমবার ধরল না, দ্বিতীয়বারও না, কিন্তু যখন বারবার একই নম্বর থেকে ফোন আসতে শুরু করলো তখন সে কিছুটা বিচলিত বোধ করলো। আড্ডার গোলমালে কিছু শোনা যাচ্ছে না দেখে তিহু আস্তে করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। সবার উদ্দেশ্য করে নিচু স্বরে বলল, একটা কল আসছে বারবার, তোমরা একটু বসো, আমি একটু ওপাশ থেকে কথা বলে আসছি। বলেই বেড়ে গেল সে। রেস্তোরাঁ থেকে বের হয়ে নির্জন করিডোরের এক প্রান্তে গিয়ে তিহু ফোনটা রিসিভ করলো। ওপার থেকে ভেসে আসা কণ্ঠস্বর শুনতেই তার দুশ্চিন্তার রেখা কপালে স্পষ্ট হয়ে উঠল। কোনো এক অপরিচিত ব্যক্তি তাকে এমন কিছু তথ্য দিল যা শুনে তিহু স্তম্ভিত হয়ে গেল। ফোনের ওপারের কথাগুলো যেন তার বুকের স্পন্দন বাড়িয়ে দিচ্ছে। সে বিড়বিড় করে বলল, এটা কিভাবে সম্ভব? আপনি সত্যি বলছেন? লোকটি তাকে হুট করে রেস্তোরাঁ থেকে কিছুটা দূরে পার্কিংয়ের পেছনের গলিটায় আসতে বলল। জানালো সেখানে তার জন্য জরুরি কোনো প্রমাণ রাখা আছে। উত্তেজনায় আর চিন্তায় হিতাহিত জ্ঞান হারিয়ে তিহু কাউকে কিছু না বলে দ্রুত কদমের সেদিকে পা বাড়ালো। তার অবচেতন মন বারবার বলছিল নীলকে একটা ফোন করতে, কিন্তু পরিস্থিতির চাপে সে সময়টুকু পেল না। শপিং কমপ্লেক্সের পেছনের দিকটা বেশ অন্ধকার আর নির্জন। তিহু যখন গলির মোড়ে পৌঁছালো তখন চারপাশটা অস্বাভাবিক নীরব। হুট করে একটা কালো রঙের ভ্যান তার ঠিক সামনে এসে ব্রেক কষল। কিছু বুঝে ওঠার আগেই ভেতর থেকে এক সুঠাম দেহি পুরুষ নেমে এলো। লোকটি দ্রুত এগিয়ে এসে তিহুর মুখ চেপে ধরার চেষ্টা করতেই তিহুর বোধোদয় হলো সে বুঝতে পারলো তাকে ফাঁদে ফেলা হয়েছে। লোকটি তাকে স্পর্শ করতে আসলেই তিহু আর এক মুহূর্ত দেরি করলো না। সর্বশক্তি দিয়ে ডান হাতের মুষ্টি পাকিয়ে লোকটির নাকে সজোরে এক ঘুষি বসিয়ে দিল। আকস্মিক এই প্রতিঘাতে লোকটি অপ্রস্তুত হয়ে দুপা পিছিয়ে গেল। তার নাক ফেটে গলগল করে রক্ত ঝরতে শুরু করেছে। যন্ত্রণায় আর্তনাদ করে সে এক হাত দিয়ে নিজের নাক চেপে ধরল। লোকটা কল্পনা করেনি এই সাধারণ চেহারার মেয়েটার হাতে এত জোর থাকতে পারে, কিন্তু ব্যথায় সে আরও বেশি ক্ষিপ্ত হয়ে উঠল। অন্য হাতে পকেট থেকে দ্রুত একটা ক্লোরোফর্ম ভেজানো রুমাল বের করে আনলো সে। রক্তাক্ত অবস্থায় সে পশুর মতো হিংস্রতায় তিহুর উপর ঝাঁপিয়ে পড়ল। তিহু নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু লোকটার পেশিবহুল শরীরের শক্তির কাছে সে পেরে উঠল না। এক ঝটকায় তার মুখ চেপে ধরা হলো সেই রুমাল দিয়ে। তীব্র ঝাঁঝালো সেই গন্ধে কয়েক সেকেন্ডের মধ্যেই তিহুর শরীর নিস্তেজ হয়ে এলো। মাথার ভেতরটা ভু ভু করতে শুরু করলো। ঝাপসা হয়ে এলো চারপাশ। অচেতন তিহুকে বাজাকুলা করে দ্রুত গাড়ির ভেতরে টেনে তোলা হলো। লোকটার ফাটা নাক থেকে ঝরা কয়েক ফোঁটা রক্ত পড়ে রইল পিচ ঢালা কালো রাস্তায়। মুহূর্তের মধ্যে ইঞ্জিন গর্জে উঠল আর গাড়িটি ধুলো উড়িয়ে উধাও হয়ে গেল শহরের ব্যস্ত সড়কের ভিড়ে। কিছুক্ষণ আগেই পরিবেশনকৃত ধোয়া ওঠা মুখরোচক খাবারগুলো রেস্তোরাঁর টেবিলে পড়ে রয়েছে অবহেলায়। সময়ের কাঁটা যত এগোচ্ছে মাহার বুকের ভেতর ধুকপুকানি ততই বাড়ছে। টেবিলের মাঝখানে রাখা জলের গ্লাসে আঙ্গুল দিয়ে ছন্দহীন টুকা দিতে দিতে মাহা হঠাৎ উৎকণ্ঠিত স্বরে বলে উঠল, 10 মিনিট হয়ে গেল, একটা ফোন ধরতে তিহুর এতক্ষণ লাগে? মাহার কথা শুনে সাজ্জাদ মেনু কার্ডটা পাশে সরিয়ে রাখলো। তার কপালে চিন্তার ভাঁজ। চারপাশটা একবার দ্রুত পর্যবেক্ষণ করে সে গম্ভীর গলায় বলল, আসলেই তো শপিং কমপ্লেক্সের ভিতরে নেটওয়ার্কের সমস্যা থাকলেও ও তো ভেতরেই আসতো, বাইরে যাওয়ার তো কথা না। মা, তুমি কি ওর ফোনে ট্রাই করছো? মাহা মাথা নাড়ল। 3 বার করেছি, রিং হচ্ছে কিন্তু তুলছে না। আমার কেন জানি ভালো ঠেকছে না ভাইয়া। রাউফিন এতক্ষণ মাহার সাথেই খুনসুটিতে ব্যস্ত থাকলেও এখন বেশ সোজা হয়ে বসলো। তার তীক্ষ্ণ নজর দরজার দিকে। সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে রাগী স্বরে বলল, আরে ধুর, আমরা এখানে বসে জল্পনা কল্পনা করছি আর ও একা বাইরে। এই ভিড়ের মধ্যে আজকালকার দিনে কাউকে বিশ্বাস নেই। রাফা, তুই আর পিহু ওয়াশরুমের দিকটা দেখ, আমি আর সাজ্জাদ মেন এন্ট্রান্সের দিকে যাচ্ছি। পুরো টেবিলে এই মুহূর্তে এক অস্থিরতা ছড়িয়ে পড়ল।
পেহু আর রাফার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। সাজ্জাদ দ্রুত পায়ে ক্যাশ কাউন্টারের দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, এক্সকিউজ মি, কিছুক্ষণ আগে একটা মেয়েকে কি ফোন কানে দিয়ে এদিকে বের হতে দেখেছেন? পরনে ডার্ক ব্লু ড্রেস। কাউন্টারের লোকটি মাথা নাড়ল। পাশের সিকিউরিটি গার্ডটি এসে বলল, হ্যাঁ স্যার, একটা মেয়েকে বেশ তাড়াহুড়োর মধ্য দিয়ে পিছনের এক্সিট দিয়ে বের হতে দেখেছি। মনে হলো খুব জরুরি কিছুতে যাচ্ছিলেন। পেছনের এক্সিটের কথা শুনে রাফিনের চোয়াল শক্ত হয়ে এলো। সে চিৎকার করে বলে উঠল, পেছনের দিকটা তো পার্কিং আর গলির জঙ্গল। ও ওখানে কেন যাবে? সামথিং ইজ ভেরি রং। রেস্তোরাঁর ভিতর তখন হট্টগোল শুরু হয়ে গেছে। রিশাদ দৌড়ে ফিরে এসে হাঁপাতে হাঁপাতে উদ্বিগ্ন কণ্ঠে বলল, কোথাও নেই, পুরো ফ্লোর খুঁজে ফেললাম, কেউ কোনো পাত্তা নেই। মাহার হাত থেকে গ্লাসটা ছিটকে মেঝেতে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, রাফি, নীল ভাইয়াকে একটা ফোন দাও, আমার হাত কাঁপছে। তিহুর কোনো বিপদ হলো না তো? রিশাদ ধমক দিয়ে উঠল, আজে বাজে কথা বলিস না তো। আর আমরা সবাই সিসিটিভি ফুটেজ চেক করার ব্যবস্থা করছি। আমাদের চোখের সামনে থেকে তুই এভাবে হা হয়ে যাবে, এটা হতে পারে না। আশঙ্কার কালো মেঘে ঢেকে গেল আনন্দ ঘন মুহূর্তগুলো। একদল তরুণ তরুণীর সে বসন্তের মেলা যেন পলকেই এক বিভীষিকাময় স্মৃতি পরিণত হলো। সমগ্র বাংলাদেশ যেন এক আগ্নেয়গিরির উত্তপ্ত জ্বালামুখে দাঁড়িয়ে। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম 64টি জেলার প্রতিটি ধূলিকণা আজ থরথর করে কাঁপছে এক উন্মাদ প্রেমিকের আর্তনাদে। সেই আর্তনাদের প্রতিটি শব্দের প্রতিধ্বনি আছড়ে পড়ছে রাষ্ট্রের সর্বোচ্চ শিখরে। মুহূর্তের মধ্যেও ভেঙে পড়ল তথাকথিত শৃঙ্খলা। আইনের শাসন আজ নতজানু হয়ে দাঁড়িয়েছে এক উন্মাদ প্রেমিকের জিঘাংসার সামনে। আকাশের বুক চিরে গর্জে উঠছে একের পর এক সামরিক হেলিকপ্টার। তাদের প্রখর সার্চ লাইটের আলো রাত্রির অন্ধকারকে ফালা ফালা করে ঘুরে বের করতে চাইছে সেই কাল নাগিনীর গর্ত, যেখানে লুকিয়ে রাখা হয়েছে তার প্রাণপ্রিয় অর্কিডকে। রানওয়েতে বিমানের চাকা থামবার জন্যে প্রতিটি প্রহর আজ সজাগ, প্রতিটি সীমান্ত আজ রুদ্ধ। জলপথে নৌবাহিনীর রণতরীগুলো উত্তাল ঢেউ তুলে চষে বেড়াচ্ছে প্রতিটি মোহনা। বনের গভীরে কিংবা লোকালয়ের ভিড়ে কোথাও নিস্তার নেই। যেন প্রলয় বিষাণ বেজে উঠেছে বাংলাদেশের প্রাণোচ্ছল আকাশে বাতাসে। যে শান্ত বিকেলের মেঘদল কিছুদিন আগেও রাঙা আলোয় অলস খেলা করছিল, মুহূর্তেই তারা যেন কালবৈশাখীর ঘন কৃষ্ণ রূপ ধারণ করেছে। রাজপথের মোড়ে মোড়ে জ্বলছে অগ্নিশিখা। টায়ার পোড়া কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে নীলিমা। সাধারণ জনপদ আজ নিস্তব্ধ, ভীত সন্ত্রস্ত। মানুষ দেখছে এক অন্য নীলকে, যার কাছে আজ তুচ্ছ দেশ, তুচ্ছ রাজনীতি, তুচ্ছ এই কোটি কোটি টাকার সাম্রাজ্য। তার জগতের একমাত্র ধ্রুব তারা আজ কক্ষচ্যুত। তার সেই তারাকে ফিরিয়ে আনতে সে আজ বিশ্ব চরাচর ছাড়খাড় করে দিতেও দ্বিধাবোধ করছে না। আয়াস থেকে শুরু করে বড় বড় রথী মহারথীরাও আজ নীলের সামনে দাঁড়াতে সাহস পাচ্ছে না। প্রতিটি দপ্তরে, প্রতিটি থানায় আজ কেবল একটাই নির্দেশ প্রতিধ্বনিত হচ্ছে, খুঁজে বের করো আমার নূরকে, নইলে এই দেশের মানচিত্র থেকে শান্তি শব্দটা মুছে যাবে চিরতরে। নীলের ব্যক্তিগত কার্যালয়ে এখন দেশের তাবর তাবর গোয়েন্দা কর্মকর্তারা কুকড়ে বসে আছেন। নীল টেবিলের উপর সজরে মুষ্টাঘাত করে গর্জে উঠল, সিসিটিভি ফুটেজে ওই রক্তমাখা গলিটা ছাড়া আর কিছু নেই কেন? একটা আস্ত মানুষ কি কর্পূরের মতো বাতাসে মিলিয়ে গেল? আমি আগামী 1 ঘন্টার মধ্যে ওই ভ্যানটার অবস্থান জানতে চাই, নইলে এই শহরের প্রতিটা ইঞ্চিতে আমি আগুন জ্বালিয়ে দেব। একজন সিনিয়র ডিটেকটিভ যথেষ্ট অভিজ্ঞ কণ্ঠে বললেন, মিস্টার ওয়াজ, আপনি শান্ত হন। আমাদের সাধ্যর অতীতে কিছুই আমরা বাকি রাখিনি। দেশের 64 জেলায় এই মুহূর্তে রেড অ্যালার্ট জারি করা আছে। ডিপুটি থেকে শুরু করে সাইবার ক্রাইম ইউনিটি সবার পাঙ্গাপালের মতো হন্য হয়ে খুঁজছে, কিন্তু অপরাধী রুটিন মাফিক তাদের ডিজিটাল ফুটেজ স্ক্রিপ মুছে দিচ্ছে। আমাদের সিস্টেমের একটা নির্দিষ্ট প্রতিক্রিয়া আছে, সে লজিক আর পেট্রোলের বাইরে কি তো আর। নীল আর সহ্য করতে পারল না।
সম্মুখে রাখা দামি কাচের গ্লাসটা সজোরে দেয়ালে আছাড় মারল সে। ঝনঝন শব্দে কাচের টুকরোগুলো ছড়িয়ে পড়ল সারা ঘরে। সে সিংহের মতো ক্ষিপ্রতায় ডিটেকটিভের কলার চেপে ধরে তার মুখের খুব কাছে নিজের মুখটা নিয়ে এলো। বজ্র কণ্ঠে হিসিয়ে বলে উঠল, ফাক ইউর সিস্টেম মিস্টার আফনান, ইউর ড্যাম সিস্টেম ইজ ফেইলড। যখন আমার অর্কিডকে ওই অন্ধকার গলিতে একা পেয়ে ওরা টেনে হিচড়ে নিয়ে যাচ্ছিল, তখন কোথায় ছিল আপনাদের এই প্রোটোকল? কোথায় ছিল আপনাদের এই তথাকথিত লজিক? ঘরের ভেতরের তাপমাত্রা যেন এক নিমিষে কয়েক ডিগ্রি বেড়ে গেল। নীল ডিটেকটিভকে এক ঝটকায় সরিয়ে দিয়ে ঘরের মাঝখানে পায়চারি করতে করতে উন্মত্তের মতো বলতে লাগলো, সিস্টেম দিয়ে সাধারণ চোর ধরা যায়, ওয়াহাজ খান নীলের কলিজায় হাত দেওয়া অপরাধীদের নয়। নূর আমার সিস্টেমের অংশ নয়, ও আমার প্রাণ। আর প্রাণের জন্য কোনো নিয়ম খাটে না। আমি আপনাদের 1 ঘন্টা সময় দিয়েছিলাম, তার মধ্যে 15 মিনিট পার হয়ে গেছে। মনে রাখবেন, পরবর্তী 45 মিনিটের মধ্যে যদি ওই ভ্যানটার শেষ লোকেশন আমার টেবিলে না আসে, তবে আমি নিজের হাতে এই সিস্টেমের কবর দেব। আমি পলিটিক্স করি মানুষের সেবা করতে, কিন্তু নূরের জন্য আমি পুরো মানচিত্রকে নরক বানিয়ে দিতেও হাত কাঁপাবো না। নীলের কথা শেষ হতে না হতেই কোনার টেবিল থেকে এক গোয়েন্দা কর্মকর্তা আরভিদ চৌধুরী বেশ কিছুটা দম্ভ আর বিরক্তি নিয়ে দাঁড়িয়ে উঠলেন। তিনি চশমাটা ঠিক করে গম্ভীর গলায় বললেন, মিস্টার ওয়াজ, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আপনি কার সাথে কথা বলছেন। আমার রাষ্ট্রের সর্বোচ্চ স্তরের কর্মকর্তা আপনার সহধর্মী নিখোঁজ হওয়াটা দুঃখজনক, কিন্তু তার জন্য আপনি পুরো দেশ অচল করে দেবেন। আপনি আইন হাতে তুলে নিচ্ছেন, যা আপনার পলিটিক্যাল ক্যারিয়ারের জন্য সুইডাল হতে পারে। আমার মনে হয় আপনি এইবার একটু বেশি বেশি করছেন। বেশি বেশি? শব্দটা শোনা মাত্রই নীল স্থির হয়ে গেল। ঘরের নিস্তব্ধতা যেন কয়েক গুণ বেড়ে গেল। নীল ধীরে ধীরে মাথা ঘুরিয়ে চৌধুরীর দিকে তাকালো। তার মুখে এক পৈশাচিক হাসি ফুটে উঠল, যা দেখে উপস্থিত সবার মেরুদণ্ড দিয়ে এক হিমশীতল স্রোত বয়ে গেল। নীল ধীরে আরভিদ চৌধুরীর সামনে গিয়ে দাঁড়ালো। তার শান্ত ভঙ্গিটি ঝড়ের আগে নিস্তব্ধতার চেয়েও ভয়াবহ। হঠাৎ নীল ডান হাতটা দিয়ে বজ্রগতিতে সামনে থাকা ভারী পেপারওয়েটটা এক ঝটকায় গুঁড়িয়ে দিল। বেশি বেশি দেখছেন কোথায় চৌধুরী সাহেব? প্রেমিকের হাহাকার যদি প্রলয় না নেয়, তবে সেই প্রেম তো কেবল কাগজের পাতায় সীমাবদ্ধ। ক্যারিয়ারের কথা বলছেন আমাকে? নূরকে ছাড়া এই ওয়াহাজ খান নীল কেবল একটা রক্ত মাংসের কঙ্কাল, আর একটা কঙ্কালকে ক্যারিয়ারের ভয় দেখাচ্ছেন? জাস্ট শাট আপ। নীল এবার ড্রয়ার থেকে নিজের রিভলভারটি বের করে সজোরে টেবিলের উপর আছাড় মারল। তার গলার সুরাগুলো টান টান হয়ে ফুলে উঠেছে। সে উন্মত্তের মতো সবার দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, এই যে বাইরে হেলিকপ্টারের গর্জন শুনছেন, এই যে রাজপথে আগুনের লেলিহান শিখা দেখছেন, এগুলো তো মাত্র শুরু। আমার অর্কিডের চোখে যদি 1 ফোঁটা জল পড়ে, তবে আমি কথা দিচ্ছি এই ড্যাম সিস্টেমের একটা ইটও আর আস্ত থাকবে না। আপনারা প্রোটোকল দিয়ে ভাত খান, আমি নূরকে দিয়ে শ্বাস নেই, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, আর আপনারা আমাকে আইনের সবক শেখাচ্ছেন। নীলের সেই ভয়াবহ রুদ্র মূর্তি দেখে গোয়েন্দাদের কপালের ঘাম চুয়ে পড়ছে। তাদের দীর্ঘ কেরিয়ারে এমন কোনো মানুষ তারা দেখেনি যে প্রেমের জন্য আস্ত একটা দেশের মানচিত্রকে বাজি ধরতে পারে। চৌধুরী সাহেব থতমত খেয়ে চেয়ারে বসে পড়লেন। তার সমস্ত দম্ভ নীলের সে আগ্নেয়গিরির উত্তাপে মোমের মতো গলে গেছে। পুরো ঘরে তখন পিনপত নীরবতা, কেবল নীলের ভারী নিঃশ্বাসের শব্দ আর দেওয়াল ঘড়ির টিকটিক আওয়াজ। নীল আবারও তার জানালার দিকে ফিরে গেল। বাইরের আকাশের বুক চিরে এখনও তার নির্দেশে পাঠানো হেলিকপ্টারগুলোর শব্দ শোনা যাচ্ছে। সেদিকে তাকিয়ে নীল অদ্ভুত ভয়ালো কণ্ঠে বলল, আর মাত্র 40 মিনিট। নূরকে ছাড়া যদি ওই সূর্যটা কাল সকালে ওঠে, তবে সেই সূর্যোদয় দেখার জন্য আপনারা কেউ জীবিত থাকবেন না। গেট আউট অফ মাই সাইট অ্যান্ড ডু ইয়োর জব।
গোয়েন্দারা আর এক সেকেন্ডও অপেক্ষা করলেন না, প্রায় দৌড়ে রুম থেকে বেরিয়ে গেলেন তারা। নীল একা দাঁড়িয়ে রইল সে বিশাল কক্ষের মাঝখানে। তার চোখের কোণে এক ফোঁটা অশ্রু টলমল করছে, কিন্তু তার চোয়াল পাথরের মতো শক্ত। সামনে বিশাল থাই গ্লাসের দেওয়াল, যার ওপারে পুরো ঢাকা শহর আজ তার নির্দেশে থমকে আছে। হঠাৎ করেই নীলের দৃষ্টি স্থির হয়ে গেল স্বচ্ছ কাচের উপর। বাড়ির অন্ধকার আর ঘরের ভেতরের আলোর খেলায় থাই গ্লাসে ফুটে উঠেছে এক অস্পষ্ট প্রতিবিম্ব, অবিকল তিহুর ন্যায়। নীল দুপা পিছিয়ে এলো, তার ঝাপসা চোখে তখন অশ্রুকণরা টলমল করছে। সে অস্ফুট স্বরে আর্তনাদ করে উঠল, নূর, আমার অর্কিড। সে উন্মাদের মতো কাছের দেওয়ালের কাছে গিয়ে হাত বাড়ালো, কিন্তু স্পর্শ করলো কেবল এক শীতল প্রাণহীন কাজ। তার ভ্রম ভাঙল মুহূর্তেই। ওটা তার নূর নয়, ওটা কেবলই এক শূন্য প্রতিবিম্ব। নিজের হৃদয়ের হাহাকার আর সহ্য করতে পারল না সে। এক তীব্র আক্রোশ আর যন্ত্রণায় নীল ডান হাতটা মুষ্টিবদ্ধ করে সর্বশক্তি দিয়ে আঘাত করল সেই থাই গ্লাসে। ঝনঝন শব্দে পুরো ঘর কেঁপে উঠল। মজবুত কাচের ডালটা মুহূর্তেই মাকড়সার জালের মতো ফেটে গিয়ে কয়েক হাজার টুকরোয় ভেঙে পড়ল। গাছের তীক্ষ্ণ ধার নীলের হাতের শিরা উপশিরা কেটে বসে গেছে। টপটপ করে তাজা রক্ত ঝরতে শুরু করলো মেঝেতে, কিন্তু তার সেদিকে খেয়াল নেই। বাইরে দাঁড়িয়ে থাকা নিরাপত্তারক্ষী আর আয়াত শব্দ শুনে ঝড়ের গতিতে কামরায় প্রবেশ করলো। তবে ভেতরে ঢুকেই তাদের রক্তহীন হয়ে গেল। রক্তাক্ত হাতে নীল দাঁড়িয়ে আছে ভাঙা কাচের স্তূপের সামনে। তার চোখের কোণে জমে থাকা সে এক ফোঁটা অশ্রু এবার বাঁধ ভেঙে গাল বেয়ে ঘুরে পড়ল। লাল টকটকে চোখ দুটো যেন আগুনের গোলক। আয়াজ আর্তনাদ করে উঠল, স্যার আপনার হাত, ডক্টরকে ডাকছে আমি। কেউ আসবে না। নীলের বজ্র কণ্ঠ আয়াজকে থামিয়ে দিল। আর নীল তার রক্তাক্ত হাতের দিকে একবার তাকিয়ে বিষণ্ণ হাসল। তারপর সে ভেজা চোখে সবার দিকে একবার তাকালো। তার চাউনিতে এখন আর রাগ নেই, আছে এক অন্তহীন হাহাকার। সে টলতে টলতে দরজার দিকে এগোলো, কারণ নিষেধ না শুনে লিফটের দিকে এগিয়ে গেল। খুলনা সহ সমগ্র বাংলাদেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে গতকাল থেকে। একটা মাছেও বলতে পারবে না। ব্যবস্থাটা তেমনই। হক ম্যানশনের আনন্দ ঘন পরিবেশ মুহূর্তেই বিষাদ বেদনায় পরিণত হয়েছে। প্রত্যেকটা মানুষের চোখে মুখে হাহাকার। যে বাড়িটা বিয়ের আনন্দে মুখরিত থাকার কথা ছিল তা এখন বিষাদে আচ্ছন্ন। খান মহলের সকলেই আজ সকালে এসেছে এখানে। মির্জা সূচনা, মির্জা সাইমা, রুমিনারা খান সহ হক ম্যানশনের প্রত্যেক রমণী বসে আছেন আফরোজা আলমের শিয়রে। নাতনি হারাবার সুখের বিছানা সজ্জা হয়েছেন তিনি। মাহা উপস্থিত সেখানে। অসুস্থতায় বারংবার জ্ঞান হারাচ্ছে সে। বাড়ির পুরুষগুলো যত্রতত্র হন্য হয়ে খুঁজে ফিরেছে তিহুকে। খুলনার সম্ভ্রান্ত পরিবার হওয়ার দরুন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা উপস্থিত ম্যানশনে। মুনির মনটাও কিঞ্চিত বিষণ্ণ। তিহু তার চিরশত্রু কথাটা এখনও মনে প্রাণে বিশ্বাস করে সে। তবে হোক সে শত্রু কিংবা তার ঘাতক, কিন্তু মানুষ তো সর্বোপরি তার প্রিয় মানুষের প্রিয়জন তিহু। তাই আর যাই হোক কখনোই তিহুর ক্ষতি চাইতে পারবে না সে। ঢাকা চট্টগ্রাম রাজপথে নীলের পরশে গাড়িটা বাতাসের ব্যাগে ধেয়ে চলেছে। রক্তাক্ত হাত আর অশ্রু মিশ্রিত দৃষ্টিতে হেসে চেয়ে আছে সম্মুখে। অজানা গন্তব্যের উদ্দেশ্যে ঝড়ের ব্যাগে এগিয়ে চলেছে সে। এক হাতে স্টিয়ারিং, অন্য হাতটা রুমাল দিয়ে মোড়ানো থাকলেও রক্তে ভিজে সপসপে হয়ে গেছে। রাস্তার দুপাশে টায়ার পোড়া ধোঁয়া আর মানুষের হাহাকার তাকে আজ স্পর্শ করছে না। হঠাৎ ড্যাশবোর্ডের উপর রাখা ফোনটা তীব্র স্বরে বেজে উঠল। স্ক্রিনে ভেসে ওঠা নম্বরটা দেখা মাত্রই নীলের চোখের মনে তীক্ষ্ণ হয়ে উঠল। এক গোপন গোয়েন্দা কর্মকর্তার ফোন। ওপাশ থেকে হন্তদন্ত হয়ে কেউ একজন বলল, স্যার হদিস পাওয়া গেছে। ওই ভ্যানটা সিসিটিভির ফাঁকি দিয়ে সরাসরি কর্মীটলার একটা পুরনো হাঙ্গারে গিয়ে ঢুকেছিল। ওরা একটা প্রাইভেট জেট আগে থেকেই হায়ার করে রেখেছিল। স্যার, আমাদের রাডার সিগন্যাল বলেছে বিমানটি আকাশসীমা পেরিয়ে গেছে এবং এর সর্বশেষ গন্তব্য দেখা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকা শব্দটা নীলের মগজে হাতুড়ির মতো আছড়ে পড়ল। সে সজোরে ব্রেকে চাপ দিতেই পোর্শে গাড়িটা রাজপথের বুক ছিঁড়ে এক বিভৎস শব্দে থেমে গেল। নীল স্টিয়ারিংয়ে নিজের রক্তাক্ত হাতটা সজোরে আছাড় মেরে চিৎকার করে উঠল, ফাক! এক হাত দূর থেকে ওরা আমার নূরকে নিয়ে বর্ডার পার করে ফেললো, আর তোরা আঙুল চুষছিলি। ড্যাম ইট!
সে এক মুহূর্ত সময় নষ্ট না করে ড্যাশবোর্ড থেকে ফোনটা তুলে নিল। কন্ট্যাক্ট লিস্টে গিয়ে একটা স্পেশাল এনক্রিপ্টেড নম্বরে ডায়াল করলো। ওপাশে কল রিসিভ হতেই নীলের কণ্ঠস্বর হাড় হিম করা শীতল হয়ে এলো। নাহিয়ান, হোয়ার দ্য হেল আর ইউ? আমার নূরকে ওরা কিডন্যাপ করে ইউএস নিয়ে গেছে। শোন, আই ডোন্ট গিভ এ ড্যাম অ্যাবাউট ইয়োর ইন্টারপোল প্রোটোকল অর সিআইডি রুলস। আই ওয়ান্ট মাই নূর ব্যাক এনি হাউ। এতদিন পর প্রিয় বন্ধুর কল, তবে প্রথমেই এমন কথায় অবাক হওয়ার পরিবর্তে অপর পাশ থেকে ভেসে আসলো আমেরিকার সিআইডি চিফ নাহিয়ান চৌধুরীর গম্ভীর অথচ ধূর্ত কণ্ঠস্বর। কাম ডাউন নীল, আই জাস্ট গট দ্য সিগন্যাল। তোর পাগলামিতে অলরেডি এখানে রেড অ্যালার্ট বেজে গেছে, বাট হু দ্য ফাক হ্যাজ দ্য ডেয়ারিং টু টাচ ইউর গার্ল? নীল দাঁতে দাঁত চেপে হেসে বলল, সেটা আমি ওখানে এসে ওই জানোয়ারগুলোর কলিজা চিবিয়ে বের করে তোকে বলবো। জাস্ট মেক শিওর ওরা যেন এয়ারপোর্ট থেকে বের হতে না পারে। আমি আমার প্রাইভেট জেটে আসছি। যদি আমার অর্কিডের একটা চুলও কেউ ছয়, তবে আমেরিকার মাটিতে আমি এমন তাণ্ডব করব যা তোর সিআইডির বাপদাদারাও দেখেনি। গট ইট? নাহিয়ান ওপাশ থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।